হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লেকচার 2 এর পার্ট 4 এ ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। ওকে, তো দেরি না করে স্টার্ট করি। ওকে, তো প্রথমে কি আমি এখানে একটা হেডলাইন দিয়ে রাখছি, তাই না? সেটা হচ্ছে প্রসেস ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস। আচ্ছা, আরেকটা জিনিস আমি মানে লেকচারটা স্টার্ট করার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি এই যে লেকচারগুলো আমি দিতেছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু অনলাইন, এটা তাই না, আমি অনলাইন ক্লাস নিচ্ছি। ওকে, দেন যারা হয়তো ক্লাসটা অ্যাটেন্ড করতেছে তারা হয়তো বুঝতেছে, বা আমি জানি না বুঝতে পারতেছে কিনা, তো যতটুকু যাই হোক বুঝতে পারতেছে আর কি। একটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যখনই আমরা ক্লাসটা করতে বসবো, অবভিয়াসলি আমরা কিন্তু মনে রাখবো যে এটা একটা লাইভ ক্লাসের মতো ক্লাস হচ্ছে, এবং আমরা সবসময় কি করব, একটা সাপোজ ক্লাস করতেছি, একটা খাতা এবং কলম নিয়ে বসবো। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে খাতা এবং কলম নিয়ে বসাটা। লিখি বা না লিখি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, খাতা এবং কলম নিয়ে বসবো। কারণ তাহলে এনভায়রনমেন্টটা ওই রকম ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, ভাইবসটা এরকম থাকবে যে না, আমাকে জিনিসটা আমি আসলে ক্লাস করতেছি। ওকে, আমি এখানে ক্লাসটা এনজয় করতেছি না, আমি ক্লাসটা মানে বোঝার আমার এক্সামের জন্য আমি ক্লাসটা করতেছি, বা কনসেপ্টটা বোঝার জন্য আমি ক্লাসটা করতেছি, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি এখানে কিন্তু টাইম কি করতেছি, ইনভেস্ট করতেছি। নট এখানে আমি টাইমটা এনজয় করতেছি। ওকে, একটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে টাইম এনজয়, ঠিক আছে। এখানে কিন্তু আমি আসলে টাইম ইনভেস্ট করতেছি, তাই না? কারণ লাইফ এনজয়মেন্টের দরকার আছে, বাট এইখানে আমরা যখন ইনভেস্ট করতেছি তখন এনজয় যেই জিনিসটা, ঠিক আছে, এটা আমরা করব না, ঠিক আছে। ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যেহেতু জিনিসপত্র, এখানে অনেক ধরনের কনসেপ্ট আমরা বুঝতেছি, সো আমরা একটা প্রপার ক্লাস যেভাবে হয়, ঠিক আছে, একটা ইউনিভার্সিটিতে একটা ক্লাস যেভাবে হয় আমরা ট্রাই করব ওইভাবে ক্লাসগুলো করার। ওকে, তাহলে অনেক ভালো হবে আর কি। আমি এটা আর কি আমার সাজেশন আর কি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যেহেতু ক্লাসটা করাইতেছি, ঠিক আছে, তো কি হইতে পারে যে হয়তো মানে অনেক ইউনিভার্সিটিতে কিছু জিনিস থাকবে, আমি হয়তো সেটা করা হয়তো মানে কি বলে হয়তো করাবো না, বা কি বলে হয়তো সম্ভব হবে না প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো, ঠিক আছে। কারণ বেসিক জিনিসপত্র আমার কাছে মনে হয়, বেসিক জিনিস বুঝে গেলে আসলে প্রত্যেকটা জিনিস আসলে ধরে ধরে বোঝানোর কিছু নাই। ওকে, বিকজ আমরা অ্যাকচুয়ালি আর স্কুল কলেজে নাই, ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াইতে হবে। মেইন যে জিনিসটা বোঝানো দরকার সেটা আমি বুঝাই দিব। আনুষঙ্গিক যে জিনিসগুলো হয়তো দু চার পাঁচটা জিনিস থেকে যেতে পারে, যেটা নিজে থেকে করে নিতে হবে আসলে, ঠিক আছে। এটাই ইউনিভার্সিটি লাইফ, এইভাবে আসলে পড়াশোনাটা এখানে করতে হয়, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, সেটা সবার কাছ থেকে আমি মোটামুটি আর কি আহ, ফিডব্যাক পাইলাম, সেটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারটা একটা সুন্দরভাবে গোছানোর যে বিষয়টা, যে আহ, অনেকের কাছ থেকে আমি ফিডব্যাক পাইছি এরকম যে পুরো যে যখন আমি ক্লাসটা হয়তো করাইতেছি, ঠিক আছে, আমি কিন্তু অধিকাংশ জিনিসই ফিল্ডারসের বই থেকেই ফলো করতেছি। সো অনেকে হয়তো প্রথমে যে প্রথম দিকে এরকম হইতে পারে যে হয়তো বইয়ের সাথে মেলানোর যে বিষয়টা অনেকে মিলাইতে যায়, মেলানোর দরকার আছে, আবার ক্লাসের সাথে হয়তো মিলে না। সো এটা ডাজেন্ট ম্যাটার ক্লাসের সাথে কতটুকু মিলতেছে, ঠিক আছে। এটা ম্যাটার রাদার যে আমি আসলে জিনিসগুলো বুঝতেছি কিনা। ক্লাসেও যে জিনিসগুলো বোঝাবে, হয়তো এক্সট্রা জিনিস বোঝাবে, ওইটাও বুঝবো। প্লাস এখানে যেগুলো আমি হয়তো বোঝা দিতেছি যে অ্যাকচুয়ালি যেগুলো দরকার, ঠিক আছে, সেইগুলো এখান থেকে ভালো করে বুঝে নিতে হবে। ওকে, সো দেরি না করে স্টার্ট করি আজকের লেকচারটা। ওকে, আচ্ছা, প্রথমেই যে প্রসেস ডাটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যানালাইসিস, তাই তো? আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস লিখে রাখছি, দুই তিনটা লাইন, যে আচ্ছা আমি লেজার পয়েন্টার নিই, কারণ এখানে লেখার আপাতত কিছু নাই। যে the operation of any chemical process is ultimately based on the measurement of process variables like temperature, pressures, then flow rates, concentration and so on, ঠিক আছে। তার মানে কি, যে দ্য অপারেশন অফ এনি কেমিক্যাল প্রসেস, ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল প্রসেসের একটা অপারেশনটা আর কি, ঠিক আছে, ইজ আলটিমেটলি বেসড অন দ্য মেজারমেন্ট অফ প্রসেস ভ্যারিয়েবলস। তার মানে একটা কেমিক্যাল প্রসেসের যে ধরনের অপারেশনগুলো হয়, ঠিক আছে,
এই অপারেশনগুলো মেইনলি বেস করে আছে প্রসেস ভ্যারিয়েবল মেজারমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাব, ঠিক আছে, যখন জব লাইফ এন্টার করবো, তখন দেখবো যে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা প্রসেস ভ্যারিয়েবল আমরা মনিটর করি। ঠিক আছে, টেম্পারেচার, প্রেশার, ফ্লো রেটস, ঠিক আছে, দেন কারেন্ট, কনসেন্ট্রেশন, ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা প্রসেস রিলেটেড যে ভ্যারিয়েবলগুলো সেগুলো আমরা কিন্তু কি করি, সবসময় অবজার্ভ করি, মেনটেন করি, ঠিক আছে, এগুলো করি। So it is sometimes possible to measure these variables directly, but as a rule, indirect techniques must be used. মানে আমরা এই যে ইন্ডাস্ট্রিতে যে প্রসেস ভ্যারিয়েবলগুলো, প্রেশার, টেম্পারেচার, ফ্লো রেটস, ঠিক আছে, কনসেন্ট্রেশন, লেভেল আর কি, লেভেল হাইটটা একই কথা, লেভেল, দেন হচ্ছে কারেন্ট, ঠিক আছে, এগুলো হয়তো ডিরেক্টলি অনেক সময় মেজার করা যায়, বাট ইনডিরেক্টলি অনেক সময় ডিরেক্টলি মেজার করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট মেথডগুলো জানা থাকতে হবে, তাই না? সো এগুলো দরকার আছে জানার। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি নেক্সট এই জিনিসটা বোঝানোর আগে সেটা হচ্ছে আমরা মনে রাখবো এই চারটা জিনিস, যে প্রসেস, আমরা যে ইন্ডাস্ট্রিতে চাকরি করব, ঠিক আছে, আমরা তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা তো অবভিয়াসলি হায়ার স্টাডিজ আমি যদি বাদ দিই, জব লাইফ তো আসলে প্রসেস ইন্ডাস্ট্রিতেই আমরা চাকরি করব মেইনলি। ঠিক আছে, তো প্রসেস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এটা লিখে রাখা যেতে পারে যে প্রসেস ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, প্রসেস ইন্ডাস্ট্রিতে মেইনলি 4 ধরনের ভেরিয়েবল আসলে মানে করা হয়, অবজার্ভ করা হয়, মেনটেন করা হয় এইগুলো। ঠিক আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রেশার, আমি সংক্ষেপে লিখলাম প্রেশার, ওকে। দেন আরেকটা হচ্ছে টেম্পারেচার, আচ্ছা আমি সংক্ষেপে লিখি, প্রেশার, টেম্পারেচার, আরেকটা হচ্ছে লেভেল, ঠিক আছে, হাইট আর কি, ট্যাঙ্কের হাইট, ভেসেলের হাইট, এগুলো। আর আরেকটা হচ্ছে প্রেশার, টেম্পারেচার, লেভেল, আর হচ্ছে ফ্লোরেট, ঠিক আছে, ফ্লোরেট। এই মানে প্রাইম এই 4টা জিনিস আসলে প্রসেস ইন্ডাস্ট্রিতে, এই 4টা প্রসেস ভ্যারিয়েবল মেইনলি কি বলা হয়, অবজার্ভ করা হয়। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এটা একটু মনে রাখলাম আর কি আমরা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে, এটা তো আমি তাহলে বুঝাইতে পারছি আশা করি এতটুকু, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, এখানে আমি একটা কথা লিখে রাখছি যে ক্যালিব্রেশন কার্ভ, এখানে একটা খুব হাইলাইটেড দিয়ে আমি কিন্তু লিখে রাখছি যে ক্যালিব্রেশন কার্ভ। এই ক্যালিব্রেশন কার্ভটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি বোঝা, ঠিক আছে, এটা লাইফে অনেক জায়গায় অনেক ইয়াতে আসবে, দরকার পড়বে আর কি। ক্যালিব্রেশন কার্ভটা কি, ওকে। ক্যালিব্রেশন কার্ভটা হচ্ছে যে আমাদের সাপোজ দুইটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা মনে করো ভ্যারিয়েবল, ঠিক আছে, আমি ইন্ডিপেন্ডেন্ট বলবো ওই সেন্সে যে একটার সাথে একটা ডিরেক্টলি কোনো লিঙ্ক নাই, ঠিক আছে। এইটুকু আগে বুঝি যে একটার সাথে দুইটা প্যারামিটার আছে যেটার মধ্যে ডিরেক্টলি কোনো লিঙ্ক নাই, বাট আমরা একটা কার্ভের মাধ্যমে আমরা ওই দুইটাকে কি করতে পারি, রিলেট করাইতে পারি। এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে যে আমরা ওই যে কোনো একটা হয়তো জানা থাকলে আরেকটা আমরা বের করতে পারবো থ্রু ক্যালিব্রেশন কার্ভ। ব্যাপারটা আমি বুঝাইতে পারছি না সহজে বিষয়টা। আমি নেক্সটে এই বিষয়গুলা যখন এই আজকের ক্লাসটা যখন শেষ হবে, তখন এই ক্যালিব্রেশন কার্ভের মেইন যে ভ্যালুটা, ঠিক আছে, বা অবজেক্টিভটা, এটা আসলে সবাই বুঝতে পারবো। এখন হয়তো একটু বুঝতে কষ্ট হবে, এক এক করে আসি আমি আগে। দেখো, সো ক্যালিব্রেশন কার্ভ, আচ্ছা দেখো, প্রথমে আমি এখানে ডান পাশে বাম পাশে একটা শক দিয়ে রাখছি। শকটা হচ্ছে যে যেখানে অ্যাবজর্বেন্স আছে আর কি আছে, কনসেন্ট্রেশন আছে। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাবজর্বেন্সটা কি, এটা হয়তো অনেকে বুঝবে না, ঠিক আছে। অ্যাবজর্বেন্স আমি মনে রাখি যে একটা প্যারামিটার, ঠিক আছে। এখন অ্যাবজর্বেন্স জিনিসটা কি এটা আমি হয়তো বুঝাচ্ছি না, সংক্ষেপে বলে রাখি। সেটা হচ্ছে আমরা অনেক এক্সপেরিমেন্ট যখন করি, ঠিক আছে, ফটোক্যাটালাইসিস বা অ্যাবজর্পশন, ঠিক আছে, অ্যাবজর্পশন রিলেটেড এক্সপেরিমেন্ট যখন করি, তখন ইউভি স্পেকট্রোস্কোপি নামে একটা ডিভাইস আছে, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা অ্যাবজর্বেন্স মাপি, ঠিক আছে, কোনো একটা সলিউশনের, যে আলো কতটুকু পরিমাণ ট্রান্সমিট করতে পারলো, ঠিক আছে, ওই সলিউশনটার মধ্যে দিয়ে, এবং কতটুকু আলো অ্যাবজর্ভ হইলো, ঠিক আছে। এর মাধ্যমে কি করি আমরা, অ্যাবজর্বেন্স, ওই ডিভাইসটা আমাদের অ্যাবজর্বেন্স মেজার করে দেয় আর কি, ঠিক আছে। আচ্ছা, সো ওইখান থেকে আমরা অ্যাবজর্বেন্সটা মাপি, এবং আমরা ধরে নিই যে ওই সলিউশনটার প্রথমে কনসেন্ট্রেশন অত ছিল, তো ওর রেসপেক্ট অ্যাবজর্বেন্স এত।
তারপর ওই সলিউশনটার যদি কি বলে কনসেন্ট্রেশন সাপোজ 5 ppm ছিল, ওর রেসপেক্টে অ্যাবজর্বেন্স সাপোজ 0.5। দেন থার্ড একটা কি বলে সলিউশনের, ওই সেম সলিউশনেরই আমি থার্ড একটা সলিউশন বানাইছি, কনসেন্ট্রেশন আলাদা সলিউশন বানাইছি, সেটা হচ্ছে 10 ppm, যার অ্যাবজর্বেন্স আসছে 1.5। আর 15 ppm ওই সেম সলিউশনেরই, মানে ওই সেম সলিউশন বলতে আমি বোঝাচ্ছি যে ওই সেম জিনিসেরই জাস্ট কনসেন্ট্রেশনটা ভিন্ন, ঠিক আছে। সেই 15 ppm এর একটা সলিউশন বানাইছি, ওইটার অ্যাবজর্বেন্স আসছে 2.23। আচ্ছা, এখন এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বোঝার আছে যে আমরা এই যে কনসেন্ট্রেশন দিছি না, যে কনসেন্ট্রেশন 0 ppm, দেন 5 ppm কীভাবে বানাবো, 10 ppm কীভাবে বানাবো, 15 ppm বানাবো, ওকে, এগুলা পরে, এখন আসলে এগুলা বুঝাবো না, তাহলে নাহলে অনেক বড় লেকচার হয়ে যাবে। আর আমরা জানি যে মানে ppm মানে তো কি, মিলিগ্রাম পার লিটার না। সো আমরা হয়তো বুঝতে পারতেছি যে কীভাবে আসলে 10 ppm, 5 ppm, 15 ppm বানাইতে হয়, ঠিক আছে। যে 1000 লিটার পানির মধ্যে আমি যদি 5 মিলিগ্রাম সাপোজ ওই সাবস্টেন্সটা দিয়ে দিই, তাহলে ওই সাবস্টেন্সের 5 ppm সলিউশন হবে। যদি 10 মিলিগ্রাম দিয়ে দিই 1000 লিটার পানি ডিআই ওয়াটার বা পানির মধ্যে, তাহলে সেটা হবে 10 ppm। আর 15 মিলিগ্রাম যদি দিই 1000 লিটার পানির মধ্যে, তাহলে 15 ppm। বিষয়টা এরকম আর কি, ওর রেসপেক্টে এই অবজারভেন্সগুলো আমি পাইছি। ওকে, আচ্ছা, এখন এইগুলা যদি আমি এক্সেলে প্লট করি, ঠিক আছে, তাহলে আমি একটা কী পাবো, গ্রাফ পাবো, যেটা আমি নেক্সট মানে স্লাইডেই আছে। ওকে, সো আমরা গ্রাফ পাবো এক্স, সাপোজ এটা আমি যদি এক্সে বসাই, এক্স অ্যাক্সিসে, আর এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে বসাই, তাহলে আমি কি ওয়াই ভার্সেস এক্সের একটা গ্রাফ পাবো, পাবো না? পাবো তো। আচ্ছা, এবং সেই গ্রাফটা কেমন হবে সেটা নেক্সট স্লাইডেই আছে, আমি দেখাচ্ছি। বাট তার আগে এখানে একটা কিছু কথা লেখা আছে, দেখো যে our objective is to use calibration data, okay, to estimate data the value of y for a value of x between tabulated points, ঠিক আছে। ট্যাবুলেটেড পয়েন্টস মানে হচ্ছে যে এখানে যেরকম 0 থেকে 15 দেওয়া আছে না, সেগুলো হচ্ছে ট্যাবুলেটেড ভ্যালু, ঠিক আছে। এর মধ্যেও আমরা যে কোনো মানে কী কয় পিপিএম বের করতে পারি। যদি মনে করো যে 0, 5, 10, 15 ppm, এইগুলোর একটু হচ্ছে আমার কি আসছে অ্যাবজর্বেন্স, এইগুলো আসছে, তাই না, এইগুলো অ্যাবজর্বেন্স আসছে। সো এগুলো যদি আমি আসলে একটা গ্রাফে বসাই, তাহলে একটা গ্রাফ আসবে, মানে একটা কী পাবো, একটা সাপোজ এরকম একটা পাবো, ঠিক আছে। এই যে চারটা হয়তো এরকম হয়তো থাকবে, মানে চারটা ভ্যালু আমি যদি বসাই এরকম হবে। তো ওইখান থেকে আমি একটা মানে টেন্টেটিভ একটা ট্রেন্ড লাইন টানবো আর কি, এটাকে বলে ট্রেন্ড লাইন, ঠিক আছে। যেখানে এটাকে বলা হয় ট্রেন্ড লাইন এক্সেলে আর কি। এই ট্রেন্ড লাইনের একটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এক্স এর রিলেট করে একটা ফাংশন, রিলেট করে একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশনটার মাধ্যমে আমরা এই 0 থেকে 15 ppm-এর মধ্যে যে কোনো ppm, যে সাপোজ 0.3 ppm, 5.5 ppm, ঠিক আছে, 5.8 ppm, 10.2 ppm, দেন 14.9 ppm, ঠিক আছে, যে কোনো এই যে 0 থেকে 15 ppm-এর মধ্যে, দ্যাট মিনস ট্যাবুলেটেড ভ্যালুর মধ্যে এই যে কোনো পয়েন্টের আমরা কি মানে কনসেন্ট্রেশনের অ্যাক্রসে আমি অ্যাবজর্বেন্সও পাবো। আবার সেম ওই অ্যাবজর্বেন্সটা আমি যদি মানে কি বলে, হয়তো বা আমি কি মানে সাপোজ কি বলে এটারে, যে আমি যদি এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, ঠিক আছে, তাও সেমই একই জিনিস, ঠিক আছে, আমরা ওইটা পাবো আর কি। মেন কথা হচ্ছে যে এক কথায় যে এই 0 থেকে 15 ppm-এর মধ্যে যে যতগুলো ভ্যালু আছে, ঠিক আছে, ওই ভ্যালুর অ্যাক্রসে আমি অ্যাবজর্বেন্স আমি বের করতে পারবো। ওকে, বোঝা গেছে বিষয়টা? সহজ না? সহজ। এটাকে বলা হয় ইন্টারপোলেশন। ওকে, অর আউটসাইড দ্য রেঞ্জ অফ দ্য টেবল ডাটা। তার মানে কি, যে আমরা এই যে এই 0 থেকে 15 এই যে চারটা ভ্যালু দিয়ে যে ইকুয়েশনটা পাবো, ওই ইকুয়েশনটার পাইলে ওইটার মধ্যে ওই এক্সের কি বলে আমাদের যে এক্সের ভ্যালু, যেটা এক্সের ভ্যালু তো অ্যাবজর্বেন্স, এক্সের ভ্যালু আমি যদি বসাই, ঠিক আছে, অথবা এটাকে আমি যদি ওয়াই ধরি, আরও একটু বেটার হয়, তাই না? এটাকে যদি আমি, কারণ এটা তো আসলে হ্যাঁ, ঠিক আছে। সো প্রত্যেকবার যে আসলে মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ আমার এইখানে আমি এটা এক্স ধরছি আর এটা ওয়াই ধরছি, ওকে, ভালো করে বুঝি এই বিষয়টা। আচ্ছা, তো 0 থেকে 15 ppm-এর মধ্যে আমি মানে 0 থেকে 15 ppm টোটাল চারটা আমি স্যাম্পল নিছি, যে 0 ppm-এর একটা সলিউশন, 5 ppm সলিউশন, 10 ppm সলিউশন, 15 ppm সলিউশন, এর অ্যাক্রসে এই অবজারভেন্সগুলো আসছে 0.5, 1.5, 2.23। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এইগুলো যদি আমি এক্সেল শিটে বসাই, ওকে, তাহলে আমি একটা ইকুয়েশন মানে এরকম একটা
কি বলে স্ট্রেট লাইন পাবো, এবং মানে ট্রেন্ড লাইন, স্ট্রেট লাইন বলবো না, এটাকে বলে ট্রেন্ড লাইন, আলাদা বিষয়, আমি বুঝাচ্ছি কি। এবং ওইখানে আমি যদি ট্রেন্ড লাইনের একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, ইকুয়েশনটাতে ক্লিক করলে এরকম একটা ইকুয়েশন পাবো, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স রিলেট করে একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশনটা আমরা ইউজ করে আমরা কি এই 0 থেকে 15 ppm মধ্যে যে কোনো ভ্যালু আমরা, ঠিক আছে, যে কোনো ভ্যালুর অ্যাক্রসে আমরা অ্যাবজর্বেন্স পেতে পারবো, কোনো সমস্যা নেই। প্রত্যেকবার আমার ওই অ্যাবজর্বেন্স বের করা লাগবে না, ঠিক আছে, বুঝাইতে পারছি? সো এইটা যে 0 থেকে 15 ppm মধ্যে আমি যতগুলো ভ্যালু আছে ওই ভ্যালুর অ্যাক্রসে আমি যদি অ্যাবজর্বেন্স পেতে চাই, ঠিক আছে, তাহলে তো আমরা পারবো। তো কারণ ইকুয়েশনটা পেয়ে গেছি, জাস্ট এক্স এর মান বসাবো, ওই অ্যাক্রসে আমি কি ওয়াই এর মান পেয়ে যাবো। বুঝাইতে পারছি আমি বিষয়টা? মনে হয় বুঝাইতে পারছি। ওকে, বুঝা গেছে? সো আমি এক্স এর মানগুলো বসাবো, ওর অ্যাক্রসে আমি কনসেন্ট্রেশন ওয়াই এর মান পেয়ে যাবো। ওকে, ঠিক আছে, ভালো কথা। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আচ্ছা, ওকে, যে 0 থেকে 15-র মধ্যে তো পেলাম, আমরা কি 15, যেহেতু ইকুয়েশন তো পাই গেছি, তাহলে কি ওই ইকুয়েশনটা কি শুধু 0 থেকে 15-র জন্য ভ্যালিড না? 20-এর জন্য ভ্যালিড হবে, 25-এর জন্য ভ্যালিড হবে, 100-এর জন্য তো ভ্যালিড হবে। সো প্রত্যেকটা ভ্যালুর জন্যই তো আমি আসলে ওই ইকুয়েশনটা ইউজ করতে পারবো, কারণ ওই ইকুয়েশনটা তো আসলে এটাকে হচ্ছে বলা হয় ফিটিং স্ট্রেট লাইন, ঠিক আছে, আমরা তো আসলে ফিটিং করছি। আসলে স্ট্রেট লাইন মানে পয়েন্টগুলো তো আসলে একটা পয়েন্ট মানে একটা মানে একটা স্ট্রেট লাইনের উপরে নাই, স্ট্রেট লাইনের কিছু উপরে থাকবে, কিছু নিচে থাকবে। আমরা দেখবো ট্রেন্ড লাইন কি এবং ট্রেন্ড লাইন কীভাবে কেন কীভাবে ইউজ করতে হয় সেটা আমি বুঝাবো, ঠিক আছে। যে সাপোজ এই 4টা যদি ডাটা আমি বসাই, এরকম হয়তো আসবে, এরকম 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 হয়তো আসবে, ঠিক আছে, বাট এরকম একটা একটা লাইনে স্ট্রেট থাকবে না, এরকম হয়তো স্ট্রেট ওই যে ট্রেন্ড লাইনটা আমরা যেটা নাম, এই যে ট্রেন্ড লাইনের হয়তো ওপরে নিচে নিচে ওপরে, অথবা ওই লাইনের সাথেও থাকতে পারে, এরকম থাকবে আর কি। এটাকে বলা স্ক্যাটার্ড ভ্যালু, স্ক্যাটার্ড ভ্যালু, স্ক্যাটার্ড, বানানটা তো ভুলেই গেলাম। স্ক্যাটার্ড কিভাবে, মানে স্ক্যাটার্ড, ঠিক আছে, স্ক্যাটার্ড ভ্যালু আর কি বলে। আচ্ছা, বানানটা আমি দেখতেছি। তো এটাকে বলা হয় স্ক্যাটার ভ্যালু, ঠিক আছে। স্ক্যাটার্ড ভ্যালুগুলা যে এরকম ছড়াই ছিটায় থাকে আর কি। তো এই যে স্ক্যাটার্ড ভ্যালুগুলা আমাদের থাকবে, বাট আমরা যে ইকুয়েশনটা পাবো, মানে ওই ফিটিং, ওই লাইনটাকে ফিটিং করে যে একটা স্ট্রেট লাইনটা পাবো, ওইটার যে ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনটা এই 0 থেকে 15-র জন্যও আমরা বের করতে পারবো, অথবা 15 থেকে বাইরেও যে কোনো ভ্যালুর জন্য আমরা বের করতে পারবো। এই 0 থেকে 15-র জন্য এটা যেহেতু ট্যাবুলেটেড ডাটা, এর মধ্যে যেহেতু আমরা বের করবো, যে কোনো ডাটা যদি বের করি তাহলে সেটা হবে আমাদের ইন্টারপোলেশন। আর যদি এর বাইরে যে কোনো ডাটা, যে 20, 25, 100 যে কোনো ভ্যালু আমি যদি বের করি, সেটা হবে এক্সট্রাপোলেশন, ঠিক আছে। বাট ওই একই সেম ইকুয়েশন আমি ইউজ করে আমি আসলে বের করতে পারবো। এটা হচ্ছে রেঞ্জের বাইরেও আমরা বের করতে পারবো, এই জন্য এটা হচ্ছে এক্সট্রাপোলেশন। ওকে, বোঝা গেছে ক্যালিব্রেশন কার্ভের বিষয়টা, ঠিক আছে, এবং ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন কি। আচ্ছা, ক্যালিব্রেশন কার্ভটা কি, এবার এই বিষয়টা আরেকটু ডিটেলস আছে। ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন তো সবাই বুঝতে পারছে, এবার ক্যালিব্রেশন কার্ভটা এবার ভালো করে বুঝি। দেখো, এটা তো আগের ইয়াতেই দেখালাম, স্লাইডে দেখালাম যে অ্যাবজর্বেন্স কনসেন্ট্রেশন, এটা সাপোজ এক্স, এটা সাপোজ, আচ্ছা অন্য কালার দিয়ে দেখাই, এটা হয়তো একটু চোখে ভিজিবিলিটি ভালো পাচ্ছে না, ওয়েট, এটা হচ্ছে আমার কি এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। ওকে, আচ্ছা, এখন দেখো আমি যদি এই এই ডাটাগুলোকে আমি যদি একটা ইয়ার মধ্যে বসাই, এক্সেলে বসাই, এক্সেল শিটে, ঠিক আছে, তাহলে এরকম একটা মানে কার্ভ পাবো, ঠিক আছে, এরকম একটা কার্ভ পাবো। আচ্ছা, এবং দেখবো যে এরকম এই যে এরকম ছড়াই ছিটায় থাক, মানে ভ্যালুগুলো আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, দেখছো? এই যে ট্রেন্ড লাইন, যেটা এই যে ডট ডট ডট, এটাকে বলাই ট্রেন্ড লাইন, ঠিক আছে, এটাকে বলাই কি ট্রেন্ড লাইন, TREND, ট্রেন্ড লাইন, ঠিক আছে। এই ট্রেন্ড লাইনের দেখো ঠিক ওপরেও আছে, আবার একটু নিচেও আছে, আবার ওই লাইনের সাথেও আছে, ওই লাইনের ভিতরে যে ট্রেন্ড লাইন ওটার সাথেও আছে। সো ডাটাগুলো এরকম স্ক্যাটার্ড থাকে, ঠিক আছে, স্ক্যাটার্ড অবস্থায় থাকে, স্ক্যাটার্ড স্ক্যাটার্ড অবস্থায় থাকে আর কি, ঠিক আছে। আবার যদি ভাগ্য ভালো থাকে এই সেম লাইনেও থাকে। তো দেখো এখানে একটা y = x এর একটা ইকুয়েশন পাইছি, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমি কিভাবে পাইছি,
ঠিক আছে, এটা তো মনে প্রশ্ন আসবে। আচ্ছা আসতেছি। আবার এখানে দেখো আরেকটা জিনিস আছে, আর স্কোয়ার নামে একটা জিনিস আছে, আর স্কোয়ার ইকুয়াল টু 0.9925। ঠিক আছে, এই জিনিসটা কি, এই জিনিসটা বলতে বোঝাই সেটা হচ্ছে, আচ্ছা আগে এইটা জিনিস বোঝাই যে ওয়াই ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কীভাবে পাইছি এটা আমি বোঝাবো। আর আর স্কোয়ার ইকুয়াল টু 0.9925 এটাও কীভাবে সেটাও দেখাচ্ছি। বাট এই আর স্কোয়ারের মানেটা কি, এই আর স্কোয়ারের মানে হচ্ছে এই আর স্কোয়ারের মান সর্বোচ্চ 1 হতে পারে। 1 যদি হয় তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা ভ্যালু, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট আমার ওই ট্রেন্ড লাইনের উপরেই অবস্থিত। আর যত একের কাছাকাছি হবে তাহলে বুঝতে হবে যে ওই ট্রেন্ড লাইনের কাছাকাছি ভ্যালুগুলো তত কাছাকাছি। ঠিক আছে, আর যত মানে একের থেকে দূরে থাকবে, সাপোজ 0.8, ঠিক আছে, 0.8, তার মানে বুঝতে হবে ওই ভ্যালুগুলা, ওই ডাটা পয়েন্টগুলা ওই ট্রেন্ড লাইনের থেকে দূরে দূরে অবস্থান করবে। বোঝা গেছে? আচ্ছা এবার আসি, দেখো এইখানে এই যে আমি ওয়াই ইকাল টু কী পাইছি, ওয়াই ইকাল টু 6.81x নামক একটা ইকুয়েশন পাইছি। এখন দেখো আমি যদি এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার অ্যাবজর্বেন্স না, তাহলে আমি যদি এই যে সাপোজ 1.5 আছে, আমি যদি 2 এর ভ্যালু বের করতে চাই, সাপোজ আমি এখানে কি বসাবো, তাহলে 2 বসাবো ইন্টু 6.81, তাহলে ওর রেসপেক্টে এটা গুণ করলে যেটা পাবো সেটাই আমার কি আসবে, অত বিপিএম। তাহলে দেখো আমি এই 4টা ভ্যালু খালি নিয়েছিলাম, ঠিক আছে, এই 4টা ভ্যালুর নিয়ে ওর অ্যাক্রসে আমি জানতাম যে ওই 4টা ভ্যালুর অ্যাক্রসে আমি যেহেতু বানাইছি ওই অত বিপিএম, তাহলে ওর অ্যাক্রসে এই ভ্যালুগুলাই আসছে আমার অ্যাবজর্বেন্স ওই ইউভি স্পেকট্রোস্কোপিতে। তাহলে এটাকে বলা হয় ইউভি স্পেকট্রোস্কোপি, ইউভি, ঠিক আছে, এটাকে বলা হয় ধরো মানে যেই ডাটার মানে যেই ইয়ার মাধ্যমে আমি আসলে এই ডাটাগুলো পাইছি, ইনস্ট্রুমেন্ট আর কি, সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালাইসিস নামে একটা কোর্স আছে, ওইখানে এই জিনিসটা আসলে পড়ানো হয়, ইউভি স্পেকট্রোস্কোপি। এটা মেবি 3rd ইয়ারে থাকে ইন জেনারেল। আচ্ছা যাই হোক, সো ইউভি স্পেকট্রোস্কোপিতে আমি আমার যে জানা যেই কনসেন্ট্রেশনগুলো ছিল, ওর যে 4টা জানা কনসেন্ট্রেশন ছিল, ওর আমি কী পাইছি, অ্যাবজর্বেন্স পাইছি, ওইগুলো আমি এক্সেলে বসাইছি এবং ওর অ্যাক্রসে আমি এই কোয়েশনটা পাইছি। এবং এখন যেহেতু আমি এই 4টার জানি, সো ওকে, সো আমার ওই যে সাপোজ যদি 2 আসতো কখনো, তাহলে ওইটার আসলে কি বলে পিপিএম কত হইতো, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না। আচ্ছা আমি কি তাহলে এবার 5 যদি অ্যাবজর্বেন্স আসে, ওর জন্য আমি কি কনসেন্ট্রেশন বের করতে পারবো না, তাহলে এই ইকুয়েশনে কী করবো, জাস্ট 5 বসাবো ইন্টু এই যে 6.x এর মান যেহেতু 5 আর 6.81, তাহলে ইকুয়াল টু অত পিপিএম পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি কি 0 থেকে 2.23 এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমি কনসেন্ট্রেশন পাচ্ছি না, বের করতে পারতেছি না, আবার 2.23-র বাইরেও বের করতে পারতেছি না। সো যখন এই এই রেঞ্জের মধ্যে বের করছে 0 থেকে 2.23, তখন সেটা কি হচ্ছে, ইন্টারপোলেশন। আর যখন 2.23-র বাইরেও বের করতে পারতেছি তখন সেটা হচ্ছে কি, এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশন আমি বুঝতে পারছি। ওকে, এখন প্রশ্ন যে এই ইকুয়েশনটা আমি কীভাবে আনছি, এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে তো আমার অনেক কিছু শেষ হয়ে গেল। ওকে, সো আমি এবার এই জিনিসটা দেখাই, এই ইকুয়েশনটা কীভাবে আনছি। ওকে, এক্সেলে দেখো, চলো আমরা এক্সেলটা একটু শিখে আসি, বেসিক জিনিস। দেখো আমি এখানে অ্যাবজর্বেন্স, ওকে, এবং কনসেন্ট্রেশন এইগুলোই রাখছিলাম না, এইগুলা লিখে রাখছি আগে থেকে। এবার দেখো সিলেক্ট করবো, ওয়েট, এই যে এইভাবে সিলেক্ট করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে এখানে দেখো এই যে ইনসার্ট স্ক্যাটার এই যে জিনিসটা আছে, এখানে ক্লিক করে এই যে প্রথমটাতে ক্লিক করব। ওকে, এই যে চলে আসছে, এইটাই আমি আসলে ওইখানে আছে। এরপরে আমি এই যে প্লাস সাইনে ক্লিক করে এই যে এখানে কি আছে, এক্সিস টাইটেল আছে না, এখানে এক্সিস টাইটেল ক্লিক করে এই এখানে আমি কনসেন্ট্রেশন লিখছিলাম আর কি, এই যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, এখানে কনসেন্ট্রেশন লিখছিলাম। দেন হচ্ছে এখানে আমি পিপিএম অ্যাবজর্বেন্স লিখছি আর কি, অ্যাবজর্বেন্স ABS লিখলাম সংক্ষেপে, অ্যাবজর্বেন্স লিখছিলাম। ওকে, আচ্ছা এখন দেখো এটা একটু বড় যদি করি, এবার দেখো এই যে যে কোনো পয়েন্টের উপর আমি ক্লিক করলাম, এবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো এই যে অ্যাড ট্রেন্ড লাইট আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে লিনিয়ার যেটা আছে এটা বাই ডিফল্ট মানে সিলেক্ট হয়ে থাকে, এটাই আমি সিলেক্ট করব। করে দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেট ইন্টারসেপ্ট। সেট ইন্টারসেপ্ট মানেটা কি, সেট ইন্টারসেপ্ট মানেটা হচ্ছে যে
দেখো, আচ্ছা আরেকটা জিনিস, ওয়েট, এই সেম জিনিসটাই আমি আরেকবার করি। দেখো, এটা একটু ছোট করে দিই, ঠিক আছে, তারপর আমি এই জিনিসটা করি, তাহলে বুঝাইতে একটু সুবিধা হবে। দেখো, এই যে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাড ট্রেন্ড লাইনে ক্লিক করলাম, লিনিয়ার ওটা বাই ডিফল্টই সিলেক্ট থাকে। এখন দেখো, সেট ইন্টারসেপ্ট এটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আগে না দিই, এটা এরকমই থাক, বাই ডিফল্ট এরকমই থাকলো। আগে আমরা ইকুয়েশনটা নিই। দেখো, এই যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট আছে না, এটাতে ক্লিক করবো, এই যে চলে আসছে। আবার দেখো, ডিসপ্লে আর স্কোয়ার্ড ভ্যালু অন চার্ট, এটাও ক্লিক করবো, দেখো আসছে না আর স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, এখন দেখো আর স্কোয়ারের ভ্যালু কত আসছে যখন আমি সেট ইন্টারসেপ্ট দেই নাই, 0.9857। আর যদি আমি সেট ইন্টারসেপ্ট দিই 0.9925, তাহলে কোনটা বেশি একের কাছাকাছি? অবভিয়াসলি 0.9925। এই জন্য সেট ইন্টারসেপ্ট আমি রেখে দিব, ঠিক আছে, কারণ ওইটা দিলে আসলে একের থেকে একটু দূরে থাকে, সো ওইটা আমি নিব না, বুঝা গেছে। আর যদি ওইটা দিয়ে একের কাছাকাছি থাকতো তাহলে আমি ওইটা নিতাম, ঠিক আছে। আর ওই ইন্টারসেপ্ট তখন জিরো করতাম, মানে ইন্টারসেপ্টে ক্লিক করতাম না, বুঝা গেছে। আচ্ছা, সো এই যে এই সেম জিনিসটা না, এটাই আসছিল না, আমি ওইখানে দেখাইছি না, সো বোঝা গেছে কিভাবে আনতে হয় এক্সেলে এরকম। এটা কিন্তু কাজে লাগবে যখন মানে আমরা হচ্ছে থিসিস করতে যাব, তখন কিন্তু আমার ক্যালিব্রেশন কার্ভ, স্যার বলবে ক্যালিব্রেশন কার্ভ বানায় আনো, ঠিক আছে, বা বিভিন্ন প্র্যাকটিক্যালি ক্যালিব্রেশন কার্ভ লাগবে। সো আমরা পারবো না ক্যালিব্রেশন কার্ভ কীভাবে বের করতে, তো এইভাবে আর কি। ওকে, সো এইটা আসলো। সো আমরা ওই রেঞ্জের মধ্যে যদি, ওই ট্যাবুলেটেড রেঞ্জের মধ্যে যদি, ট্যাবুলেটের যে ডাটা ওইটার রেঞ্জের মধ্যে যদি আমরা বের করি, তাহলে সেটা ইন্টারপোলেশন। বাইরেও আমরা যেহেতু বের করতে পারতেছি, সেটা হবে তখন এক্সট্রাপোলেশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশন, ঠিক আছে। এটা আরও সহজ জিনিস, সেটা হচ্ছে দেখো, এই যে দ্য ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু, এই দুইটা আমাদের যেরকম যদি দুইটা ডাটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এই রকম ইকুয়েশনটা আমরা জানি না, এটা তো আসলে আমরা জানি, ঠিক আছে। এই ইকুয়েশনটাই আসলে এখানে জাস্ট বইয়ে লেখা আছে আর কি, যে আমরা কি জানি যে ওই যে দুইটা ইকুয়েশন মানে পয়েন্ট যদি দেওয়া থাকে x1, y1, আর হচ্ছে x2, y2, এরকম যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে আমরা বের করতে পারি না, সেটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, আর y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, ঠিক কিনা। তাহলে আমরা কি y বের করতে পারবো না? এই যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, ঠিক আছে, ইন্টু কি, ইন্টু হচ্ছে y1 মাইনাস y2 ইকাল টু কি y মাইনাস y1। আর এই y1 এদিকে আনলে তাহলে y ইকাল টু কি হবে, y1 প্লাস x মাইনাস x1 y1 মাইনাস y2। ওকে, আর এইটার জাস্ট কি, এইটার এটা সেম জিনিস না, জাস্ট আমি কি করছি দেখো, এখানে যদি আমি সাপোজ মাইনাস কমন নিই, তাহলে কি হবে, x1 মাইনাস কি হবে, সরি, মাইনাস কমন নিলে কি হবে বলো, এক সেকেন্ড, আমি ছোট্ট ই করছি, সেটা হচ্ছে এখানে তো x1 হবে না। আচ্ছা, এবার দেখো, এটার এটা কিন্তু একই জিনিস, সেম জিনিস, তাই না। দেখো এখানে কি আছে, y2 মাইনাস y1 না, আমি এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এই লাইনটাই দেখো, এই লাইনটাই আমি আরেকবার করে দেখো, আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, y2 মাইনাস y1 হবে না, আমি মাইনাস কমন নিছি, ঠিক আছে। আর তার আগে দেখো এক্স মাইনাস x1 আছে, ঠিক আছে, নিচেও আমি সাপোজ মাইনাস কমন নিই যদি, তাহলে কী হবে, x2 মাইনাস x1 না, এই মাইনাস কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না, কাটাকাটি হয়ে প্লাস হয়ে যাবো, প্লাস y1, এটার সমান কি y, ঠিক কিনা। এটা তাহলে এইটা আর এটা সেম জিনিস না, তাহলে আসলে এইটা লেখাও যে কথা, ঠিক আছে, এইটা লেখাও সেম কথা না, একই কথা। সো আমরা বুঝতে পারছি কীভাবে এই জিনিসটা আসলো, সহজ না, এটা তো আমরা জানি। সো আমাদের যদি দুইটা পয়েন্ট দিয়ে দেয়, তাহলে আমরা কি ইকুয়েশন বের করতে পারবো না, এবং ওই ইকুয়েশনের সাহায্যে আমরা কি অন্যান্য ভ্যালু যদি আমাদের বের করতে হলে আমরা পারবো না, সহজ জিনিস। এটাই হচ্ছে 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশন, ঠিক আছে। ওই যে এটা যেহেতু কি দুইটা ডাটা, তার মানে ওই দুইটা রেঞ্জের মধ্যে আমি যেহেতু ইকুয়েশন বের করতেছি, তাহলে কি হবে কি বলে ইন্টারপোলেশন, এবং যেহেতু দুইটা পয়েন্ট তাহলে হবে কি 2 পয়েন্ট, এবং কি ধরনের, দেখো এটা কি এক্স এর কি একঘাত সমীকরণ না, তাহলে হবে কি লিনিয়ার, তার মানে 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশন। একসাথে আমি সব জয়েন করলাম। আমি আবার বলি, যেহেতু দুইটা পয়েন্ট আছে এর জন্য 2 পয়েন্ট, ওকে, 2 পয়েন্ট। আর যেহেতু ওই রেঞ্জের মধ্যে আমি বের করতেছি ট্যাবুলেটেড ডাটার মধ্যে, তাহলে ইন্টারপোলেশন। আর যেহেতু এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের একঘাত সমীকরণের, তাহলে সেটা হবে কি লিনিয়ার, তাহলে সব মিলাই হলো 2 পয়েন্ট যোগ লিনিয়ার যোগ ইন্টারপোলেশন, দ্যাট মিনস 2 পয়েন্ট লিনিয়ার ইন্টারপোলেশন, বুঝা গেছে। এইটাই বই দেওয়া আছে, এবং কিছু ছোট ছোট ম্যাথ দেওয়া আছে। এই ম্যাথগুলো আসলে আমরা চাইলে করতে পারি,
অ্যাকচুয়ালি মানে ওই যে বিষয়গুলো আছে এরপরে আমি যেই টপিকসটা পড়াবো, যে ফিটিং স্ট্রেট লাইন, দেন ফিটিং নন লিনিয়ার ডাটা, ঠিক আছে, এইগুলো আর কি, যেই ছোট ছোট যে টপিকসগুলো আছে এগুলো আসলে আমি মানে অতটা আসলে পড়াইতে চাই নাই। স্টিল অনেকে মানে মানে থাকে না যে আসলে প্রত্যেকটা জিনিসই পড়বে, এই জন্য আমি আসলে এই টপিকসগুলো পড়াচ্ছি। এগুলো আসলে খুব একটা মেইনলি লাগে না। মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে মেইনলি শুরু করতে হবে, ওকে, ওইটাই মেইন পড়া। ঠিক আছে, অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওইটা আগে বুঝতে হবে। এগুলো তো আসলে মানে ম্যাথের বিষয়, ঠিক আছে, সহজ জিনিস এগুলো, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। তাও স্টিল যেহেতু বই আছে আমি তো অবশ্যই করাবো, যে সেমি লক প্লট, ঠিক আছে, এগুলা। বাট স্টিল মানে অতটা ডিটেলসে এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, বাট ওইটা ডিটেলসে বুঝতে হবে, থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার, বিশেষ করে ম্যাটেরিয়াল ব্যালেন্স বুঝতে গেলে থার্ড চ্যাপ্টার বুঝতেই হবে। ওকে, সো ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারের মেইন যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইউনিট কনভার্সন শেখা। ওইটা তো আমরা ভালো করে শিখছি, ওইটা শিখতে পারলেই হচ্ছে আমার। ওকে, আর যেসব জিনিস পড়াচ্ছি এগুলো জাস্ট বইয়ে যেহেতু আসছো, এগুলো আসলে পড়াচ্ছি, অনেক সময় সেমিস্টারও আসে, এই জন্য জাস্ট একটু মানে পড়া দিতেছি। ওকে, সো আজকের লেকচার এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছে। থ্যাংক ইউ সবাইকে।